ফুলশয্যায় রোম্যান্সে মেতে উঠল অঙ্কিত আর মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অঙ্কিত কথা বলতে থাকে বাড়ির লোকের সাথে, আর এদিকে মেহেক চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক তাড়াতাড়ি করে অঙ্কিতের বাড়িতে যাওয়ার। কৃপান তো ঘুমিয়ে পড়েছে, আর এর মধ্যেই গীতা ফোন করেছে মেহেককে আর বলে, কি ব্যাপার মেহেক, তোমার আর কত সময় লাগবে? মেহেক তখন বলে, হয়ে গেছে গীতা বৌদি, আমি এক্ষুনি আসছি। তখনই গীতা বলে, তোমার কৃপুসোনা কি করছে মেহেক? মেহেক তখন বলে, কৃপুসোনা তো এদিকে ঘুমাচ্ছে, আর আমি সেই সুযোগেই এবারে বাইরে বেরোবো। এরপরেই মেহেক বলে, গীতা বৌদি তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। মেহেক বাইরে এসে পদ্মকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর বলে, যা পদ্ম, তুই তো স্বামীর কাছে যা, ঠিক সকাল হলেই আমি চলে আসব। পদ্ম বলে, মেহেক দিদি আমার কিন্তু খুব ভয় লাগছে। মেহেক তখন বলে, আরে বাবা এত ভয় পেলে কি করে হবে, কিচ্ছু হবে না, তুই যা না। কিন্তু পদ্ম যেতে চাইছিল না। মেহেক জোর করে পদ্মকে ঘরেতে নিয়ে আসে আর একটা পান খাইয়ে দেয় আর বলে, এটা তোর ঘর, এটা তোর বর, আমার এখানে কোনো অধিকার নেই। সব কিছু তুই ঠিক করে নে পদ্ম, দেখবি তোর জীবনটাও অনেক ভালো হবে। এরপরে পদ্ম বলে, তোমার জন্যই সব কিছু সম্ভব হচ্ছে, তুমি না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। তুমি তোমার জায়গা না ছাড়লে কখনোই আমি এই জায়গাটা পেতাম না। মেহেক বলে, আমার এই জায়গাটা ছিলই না, ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না, তুই এখানে থাক, আমি যাই। এই বলেই মেহেক বেরিয়ে যায়। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে গীতাকে আর বলে, ওইদিকে কি হলো? গীতা বলে, আরে দূর মশাই, এখন রাখুন তো, আপনি তো বড্ড বেশি বিরক্ত করছেন, এত বেশি বিরক্ত করলে কি করে হবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলছোটা কি, আমি বিরক্ত করছি? গীতা তখন বলে, তা নয় তো কি, আরে আমি এখন অঙ্কিতের বাড়িতে মেহেককে পৌঁছে দেব, তাই এখন আর বেশি ফোনে কথা বলা যাবে না, ফোনটা রাখুন। এই বলেই ফোনটা কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, জানিস তো আমার আজকে খুব আনন্দ হচ্ছে, মেহেক আর অঙ্কিতকে মেলানোর জন্য গীতা যেভাবে শুরু করে দিয়েছে প্রচেষ্টা, দারুণ লাগছে। এর মধ্যেই পদ্ম কৃপানের কাছাকাছি যায়, কৃপানকে জড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না। পদ্ম তখন মনে মনে বলে, আজকে আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম, তুমি তো আমার স্বামী, তাই আমি আর তোমার কোনো অপরাধই গ্রাহ্য করব না। তোমাকে খুব ভালোবাসি, যবে তুমি আমার হাত ধরেছিলে তবে থেকেই যেন একটা লড়াই শুরু হয়েছিল, আর সেই লড়াইয়ে আমি কিন্তু জিতে গেছিলাম। এদিকে দেখা যায় অঙ্কিতের মা অঙ্কিতের ঘরে সব কিছু রেখে দেয় আর বলে, হ্যাঁ রে মেহেক কখন আসবে রে, অনেকটাই তো রাত হয়ে গেল, ও আদেও আসবে তো? অঙ্কিত বলে, কি বলছো মা, অবশ্যই আসবে। গীতা বৌদি যখন সব কিছু সামলাচ্ছে, গীতা বৌদির ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, গীতা বৌদি খুব ভালো করেই সবটা সাজাতে পারবে, তুমি দেখো না। এর মধ্যেই অঙ্কিতের বাবা বলে, তুই তো বলছিস, কিন্তু মেহেক যদি আজকে না আসে, এটা যদি রটে যায়, তাহলে আমাদের বাড়ির সম্মানটা কোথায় থাকবে বলতো? অঙ্কিত বলে, বাবা তুমি মেহেককে নিয়ে এই সমস্ত কথা বলো না, এটা আমার শুনতে একদমই ভালো লাগছে না। এরপর দেখা যায় গীতা মেহেককে নিয়ে চলে এসেছে। গীতা বলে, আপনি জানেন না মেহেক কতটা রিস্ক নিয়ে এখানে এসেছে, তারপরেও মেহেকের নামে সমালোচনা করছেন, এটা কি আদৌ ঠিক হচ্ছে? তখনই অঙ্কিতের বাবা আর কিছু বলতে পারে না। এর মধ্যে অঙ্কিতের মা বলে, আসলে ও একটু ধৈর্য হারিয়ে ফেলেছে, তুমি ওর কথা অত ধরো না। গীতা বলে, না ধরে উপায় কি, যতই হোক উনি একজন সম্মানীয় ব্যক্তি, তার উপর আবার অঙ্কিতের বাবা বলে কথা, মেয়েদের গায়ে না খুব সহজেই কালি ছেটানো যায়, কিন্তু করবেন না এরকমটা। তাই বলছি, দয়া করে মেহেককে ভালোবাসা দিন, সম্মান দিন, ও খুব ভালো মেয়ে। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নিজের মেয়েকে আপনাদের বাড়িতে পাঠিয়েছে যাতে ও ভালো থাকে। অঙ্কিত বলে, আরে বাবা তুমি এসব নিয়ে ভেবো না, সব ঠিক আছে। মেহেক তখন বলে, গীতা বৌদি আমাকে নিয়ে খুব চিন্তিত, গীতা বৌদির কথায় যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি। অঙ্কিতের মা বলেছি, বৌমা এসব তুমি কি বলছো, এসব বাদ দাও, চলো ঘরে চলো। এরপরে গীতা বলে, মেহেক আমি তাহলে চলে গেলাম, কাল সকালে আমি আবার তোমাকে নিতে আসবো। এরপরে গীতা চলে যায় আর মেহেক চলে গেছে অঙ্কিতের ঘরে। অঙ্কিত বলে, জানো আমি তোমার জন্য ঠিক কতটা টেনশন করছিলাম, কখন তুমি আসবে, বারবার এই কথাটাই ভাবছিলাম। মেহেক তখন বলে, এই তো চলে এসেছি। আসলে ওই কৃপুকে ঘুম পাড়ানোটা খুব একটা ইজি ব্যাপার নয়, অনেকক্ষণ পরেও ঘুমিয়েছে, সেই জন্যই আমার একটু আসতে সময় লেগে গেল। অঙ্কিত এরপর একটা রিং নিয়ে আসে, মেহেকের আঙুলে পরিয়ে দেয়। আর অন্যদিকে মেহেকের জন্য যে রিংটা নিয়ে এসেছিল কৃপান, সেটা পদ্ম নিজের আঙুলে নিজেই পরে নিয়েছে। আর এর মধ্যেই গীতা তো বাড়িতে চলে যায়। গীতা বাড়িতে গিয়ে সমস্ত ডিটেলসগুলো ঘাটাঘাটি করতে করতেই সকাল হয়ে যায়। তখনই
চলে এসেছে গিনি আর বলে, এগুলো কি দেখছিস তুই? গীতা বলে, তোর সব ব্যাপারে নাক গলানোটা একটা হ্যাবিট হয়ে গেছে, তাই না রে দিদি? গিনি বলে, শোন, আমি যা বলেছি সেটা ভুল কিছু বলিনি, তুই এগুলো কি দেখছিস? গীতা বলে, এটা আমার কেসের জন্য, তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই এখান থেকে যা। গিনি বলে, হ্যাঁ আমি তো যাবই, তুই যেটা করছিস না অন্যায় করছিস, আর এই অন্যায় তুই করতে পারিস না। এর মধ্যে গিনি বলে, তোর জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্যই তো আমার জীবনটা নষ্ট হতে বসেছে, তাই তোদেরকেও না আমি ক্ষমা করতে পারি না। গীতা বলে, আমরা কোনোভাবেই তোর লাইফ নষ্ট করিনি, তুই নিজের লাইফ নিজেই নষ্ট করেছিস, আবার বড় বড় কথা বলছিস। শোন, অগ্নিজিৎ মুখার্জি আমার শ্বশুরমশাই হয়, আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো আমাকে করতে হবে, তুই যদি সেগুলো না মানিস তাহলে আমার কিছু করবার নেই। এর মধ্যেই মেহেক তখন অন্যদিকে অঙ্কিতের সাথে কথা বলতে ব্যস্ত। অঙ্কিত বলে, মেহেক আর কি যাওয়ার দরকার আছে, থেকে যাও না এখানে। মেহেক বলে, লড়াইটা এখনো শেষ হয়ে যায়নি অঙ্কিত, লড়াই এখনো অনেক বাকি আছে, আর এই লড়াই জিততে হলে আমাকে এখনো ওই বাড়িতে যেতে হবে। চিন্তা করো না, আর তো একটা দিন, বাদবাকিটা আমি সামলে নেব। অঙ্কিত বলে, কিন্তু আমার না খুব ভয় লাগে, তুমি অনেক রিস্ক নিয়ে ওই বাড়িতে রয়েছো। মেহেক বলে, রিস্ক তো আমার আছে, পদ্মর আছে, এমনকি গীতা বৌদিরও আছে, আমরা সবাই এখন রিস্কের মধ্যেই আছি। এদিকে গীতা তখন বলে, দেখ দিদি, তুই একটা কথা জেনে রাখ, আমি একজন লয়ার, আমার কাজই হলো মানুষকে বিপদ থেকে বাঁচানো আর আসল অপরাধীকে শাস্তি দেওয়ার। সঞ্জয় চৌধুরীর খুনি যারা, তাদেরকে আমি যেভাবেই হোক শাস্তি দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না, দেখে নিস তুই। এর মধ্যেই গীতা তো বেরিয়ে যায় আর বলে, মেহেক তুমি তাড়াতাড়ি করে চলে এসো, কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যে গিনির হাতে ওই ছবিগুলো পড়ে যায় যেগুলো গীতা দেখছিল। অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে গিনি ভাবে, এই ছবিটা যদি আমি মিডিয়ার হাতে তুলে দিই তাহলে কেমন হবে? অগ্নিজিৎ মুখার্জি, গীতা সবাই একেবারে জব্দ হয়ে যাবে। কই, ওরা তো আমার কথা ভাবেনি, তাহলে আমিও বা ওদের কথা কেন ভাববো? আমি ওদের কথা ভাববো না, ওদের এমন উচিত শিক্ষা দেব, হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। এর মধ্যে মেহেক গীতার সাথে দেখা করে। গীতা মেহেককে স্কুটিতে করে নিয়ে যাচ্ছে কৃপানের বাড়িতে। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কৃপান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই কৃপানের মা চলে এসেছে ডাকতে। পদ্ম ভাবে, এইবার কি হবে? মেহেক দিদি তো এখনো এসে উপস্থিত হয়নি, কি করবো আমি এখন? এর মধ্যেই বলতে বলতে মেহেক চলে এসেছে। মেহেক দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে শুরু করে। পদ্ম ডাকাডাকি শুরু করে দিয়েছে মেহেককে। এর মধ্যে কৃপানেরও ঘুম ভেঙে গেছে। তখন গীতা বলে, তাড়াতাড়ি করে ঠিক ঘরে চলে যেতে পারলে হয়, এতটা চিন্তা হচ্ছে সেটা আর কি করেই বা বোঝাবো। কৃপানের বাড়ির কাজের লোক দেখে নেয় যে মেহেক দড়ি বেয়ে ওপরে উঠছে, আর এটা দেখার পরে সে বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে, আর গীতা তাকে চুপ করানোর চেষ্টা করছে।